দর্শক, আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, আপনাদের এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকে সহকর্মী একটি প্রতিবেদন করেছিলেন সিরিয়া সুলতানা, তিনি প্রণোদনা নিয়ে আর কি প্রতিবেদন করেছেন। সেখান থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই যে প্রণোদনাটি করা হয়েছে সেটি অতীতে প্রণোদনা বা এখনকার যে প্রণোদনা করা হয়েছে সেটি আসলে কতটা সফল হতে পারে, বা বিভিন্ন গবেষণাও নয় এখানে, তো সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এগুলো তো আসলে গবেষণার ব্যাপার না, এটা ইকোনমিক থিওরির ইস্যু না খালি। এইটা এই মুহূর্তে একটা প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্ট, কারণ আমরা যেটা জানি যে বেসরকারি খাতে একটা ভয়াবহ চাপ তৈরি হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের কিংবা চলতি ঋণের প্রবাহ কমে যাওয়াতে। এবং এই অবস্থায় যদি আসলে এই প্যাকেজটা আসলে হচ্ছে একটা রিফাইন্যান্সিং উইন্ডো, মানে হচ্ছে যে ব্যাংক যাদেরকে যখন তাদের গ্রাহককে যখন টাকা দিবে সেটার বিপরীতে তারা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবে। সো এবং ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার এটাতে ইন্টারেস্ট রেট কমিয়ে আনা হবে, কারণ বাংলাদেশ ব্যাংক টাকা দিবে 4% এবং ব্যাংকগুলো হয়তো বা লেন করবে 7%, 8% লেভেলে। আমি মনে করি এটা অত্যন্ত জরুরি একটা কাজ। এটা যদি 60,000 কোটি টাকা না হয়, যদি এটা 5 লক্ষ কোটি টাকা হতো তাহলে আরও ভালো হতো। এই প্রণোদনার ক্ষেত্রে আসলে কর্মসংস্থান সৃষ্টিকে কিভাবে অগ্রাধিকার দেওয়া হবে, আপনার কাছে কি মনে হয়? কর্মসংস্থানের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করবে, যেগুলো আমরা জানি যে চলতি ঋণের প্রবাহে যেই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো চালু হলে সেখানে আবার শ্রমিকরা নিয়োগ পাবেন, আবার কর্মসংস্থান সরাসরি তৈরি হবে। এখানে আমি যদি একটু প্রশ্ন করি যে খেলাপি ঋণ বেশি থাকা খাতকে আবারও যদি প্রণোদনা দেওয়া হয়, আমরা দেখেছি বিগত বছরে এরকম অনেক কিছু উঠে এসেছে, তো সেক্ষেত্রে আসলে এটি কতটুকু কার্যকর হবে বা এটি কিভাবে আর কি ঠিক করা হবে? ঋণ খেলাপি হওয়ার প্রাইমারি কারণ কিন্তু একটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটালের ফ্লো বন্ধ হয়ে যাওয়া, কারণ আমরা জানি যে এক্সচেঞ্জ রেটের কারণে আমাদের ধরেন বেসরকারি খাতে ওভারঅল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে গেছে প্রায় 40-50%। সেটার কিন্তু মাত্র সেখানে আমরা দেখছি যে ওয়ার্কিং ক্যাপিটালের গ্রোথ হচ্ছে 5-6%। তো ফলে যেটা হচ্ছে যে অধিকাংশ বেসরকারি খাত কিন্তু একটা বড় ধরনের চলতি ঋণের সংকটে আছে, যথেষ্ট চলতি ঋণ তারা পাচ্ছেন না, ব্যাংকগুলো দিতে পারছে না। এবং সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে এই যে আমরা যে এনপিএল দেখছি তার একটা সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে এই চলতি ঋণের প্রবাহ। 2 নাম্বার হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটের এই 8-9% লেভেল থেকে বেড়ে এটা 14-15% লেভেলে চলে যাওয়া। থার্ড হচ্ছে আপনার এফেক্টসের যে এফেক্টটা, লসটা, সেটার কারণে। ফলে যেটা দেখা যাচ্ছে যে আপনি যদি এই 3টা প্রবলেম যদি কিছুটা হলেও সলভ করতে পারেন, যে আপনার ঋণের প্রবাহ এবং ইন্টারেস্ট রেট যদি কমিয়ে দিতে পারেন, তাহলে সেটার সাথে সাথে একটা বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট করবে। আমরা প্রতিবেদনে দেখছিলাম এসএমইর কথা উঠে এসেছে। আমরা যদি একটু জানতে চাই যে এসএমই খাতে আসলে প্রণোদনার যে বিষয়টি সেটি আপনি আসলে কিভাবে দেখছেন, কিভাবে দেওয়া হয়েছে, বা এসএমই তো আসলে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে। এসএমইটা বাংলাদেশের জব ক্রিয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সবচেয়ে বেশি আসলে কর্মসংস্থান তৈরি হয় এসএমই খাতে। কারণ এই অবস্থায় এসএমই খাতে আমাদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থেকে যাচ্ছে, যে ব্যাংকগুলোর পক্ষে আসলে এসএমইতে টাকা দেওয়াটা একটু চ্যালেঞ্জিং, কারণ সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউট খুব ওয়াইড ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং খুব লো কস্ট বেস অপারেটিং কস্ট কন্ট্রোল করতে না পারলে এটা ব্যাংকগুলোর পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। সো যেই কারণে এসএমইতে লোন দেওয়াটা সবসময় সেটার নিজস্ব কিছু চ্যালেঞ্জ আছে, যেটা ওভারকাম করতে গেলে হয়তো বা ফান্ডিং অ্যাভেলেবিলিটিটা খুব বড় ধরনের কাজে দিবে। প্রণোদনার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার যে বিষয়টি সেটি বলছে যে বাদ যাবে, তো আপনার কাছে কি মনে হয় যে এটিকে আসলে কার্যকর হওয়া আসলে কতটুকু হবে? বা রাজনৈতিক বিবেচনাটা বাদ গেলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা তো আসলে দিনের শেষে আপনাকে কমার্শিয়াল জাজমেন্টের হিসাবে করতে হবে, যে যেই ব্যবসাটাতে আসলে আপনার সাপোর্ট দিলে সেটা রিভাইভ করতে পারবে বা রেস্টোর্ড হবে, সেখানে টাকা দিয়ে লাভ হবে। কিন্তু যেটাতে আসলে কোনো কিছু করা যাবে না ইভেনচুয়ালি, আপনি ওয়ার্কিং ক্যাপিটাল নতুন করে ওয়ার্কিং ক্যাপিটাল দিলে ওই ওয়ার্কিং ক্যাপিটালটাই লস হবে খালি, সেটা তো আসলে পয়েন্টলেস। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক প্রভাব কিন্তু আদৌ করা সম্ভব বা হবে? এই ডিবেটটাই আমি মনে করি আসলে ইররিলেভেন্ট, কারণ আপনার রাজনৈতিক পরিচয় আর ব্যবসায়িক পরিচয় আসলে ওভারকাপ মানে একটা ওভারল্যাপিং থাকবে কি থাকবে না, এটা আসলে নট ভেরি রিলেভেন্ট। আর যদি প্রশ্ন করি যে এই যে প্রণোদনার টাকা সেটি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, সেটি নিয়ে কি আসলে কোনো সংস্থা কাজ করা দরকার কিনা, বা আপনি কিভাবে বলতে চান যে এটিকে সঠিকভাবে যদি আমি সমতা করি সেটির ক্ষেত্রে কি বলবেন? আপনি যদি স্ট্রাকচারটা চিন্তা করেন, এখানে কি হচ্ছে, ব্যাংকগুলো তাদের গ্রাহককে টাকা দিবে
তাদের গ্রাহকের যে লস এবং পোটেনশিয়াল যে লাভ দুটোই কিন্তু ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক কিন্তু টাকা দিচ্ছে ব্যাংককে। সো ব্যাংকের দায়িত্ব হচ্ছে সেই বিনিয়োগটা করা এবং সেই বিনিয়োগ থেকে রিটার্নটা নিয়ে আসা। ফলে যেটা হচ্ছে যে স্ট্রাকচারালি একটা সেফগার্ড তো থেকেই যাচ্ছে, যে ব্যাংক যেহেতু নিজের গ্রাহককে নিজে টাকা দিচ্ছে, ঋণ দিচ্ছে, সেটা বাংলাদেশ ব্যাংকের সাথে এফেক্টিভলি ব্যাংকের জন্য যেটা অনলি ডিফারেন্স হচ্ছে যে আপনার লিকুইডিটি পাচ্ছে ব্যাংক, সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট রেটের অ্যাডভান্টেজ পাচ্ছে। বাকিটা আপনি যদি ঝুঁকির কথা চিন্তা করেন, পুরাটাই কিন্তু ব্যাংকের ঘাড়ে থেকে যাচ্ছে। আমরা প্রতিবেদনে দেখলাম যে প্রণোদনা নিয়ে আসলে কোনো গবেষণা নেই। আসলে এটি আসলে কতটুকু উদ্বেগের আপনার কাছে কি মনে হয়, বা এটি কি করা উচিত কিনা বা কিভাবে করা যাবে সেটি নিয়ে আপনি কি বলতে চান? সেন্ট্রাল ব্যাংকের রিফাইন্যান্সিং উইন্ডো আসলে গত 30-40 বছর ধরে খুব ভালোভাবেই কাজ করছে। মানে শুধু এটা তো একটা না, এই যে রিফাইন্যান্সিং উইন্ডো যেটা যে স্ট্রাকচারে বাংলাদেশ ব্যাংক দিয়েছেন, এরকম তাদের অসংখ্য রিফাইন্যান্সিং উইন্ডো আছে। এই মুহূর্তেই আমার যতদূর মনে আছে প্রায় 15টা না 20টার মতো এই ধরনের উইন্ডো কিন্তু কাজ করছে, যেখানে ব্যাংকগুলো তাদের গ্রাহককে লোন দেন এবং সেই লোনের বিপরীতে তারা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে একটা রিফাইন্যান্সিং পান। সো এটা আসলে আমরা জানি যে খুব ভালোভাবে কাজ করে। এখানে যেই জিনিসটা মনে রাখতে হবে যে এইটা কাজ যেখানে করে না সেখানে কিন্তু সেটা কিন্তু ব্যাংকের দায়িত্ব চলে আসে। কারণ ধরুন ব্যাংক কোনো একটা রিফাইন্যান্সিং উইন্ডোতে কোনো গ্রাহককে টাকা দিল, সেই টাকাটা যদি ফেরত না আসে, ব্যাংকে কিন্তু সেন্ট্রাল ব্যাংকে ঠিকই টাকাটা ফেরত দিতে হবে। সো ফলে দেখা যাচ্ছে যে ওই লসটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক কোনোভাবেই, মানে যে লেন্ডিং ব্যাংক তারা কিন্তু কোনোভাবেই সেন্ট্রাল ব্যাংকের কাছে পাস অন করতে পারছেন না। যদি বলি যে রপ্তানি বহুমুখীকরণে আসলে এই যে নতুন প্রণোদনা দেওয়া হয়েছে, সেই নতুন প্রণোদনা আসলে কিভাবে সহায়ক হবে বা কিভাবে কাজ করবে বা কিভাবে কাজ করলে আপনার কাছে মনে হয় যে এটি অগ্রগতি হবে? দেখুন, রপ্তানি ডাইভার্সিফিকেশন কিংবা রপ্তানি বহুমুখীকরণের কথা যদি আমি বলি, এটা কিন্তু আপনি লেন্ডিং এবং ফাইন্যান্সিং একটা মাত্র ছোট সেকশন। এটা মানে এভাবে ধরা যাক যে আপনি যদি আজকে একটা নতুন ধরনের কোনো একটা সফটওয়্যার সার্ভিস যদি আপনি এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনার প্রাইমারি আপনার ফান্ডিংয়ের বাধা যেমন আছে, অ্যাক্সেস টু ফাইন্যান্সের ইস্যু যেমন আছে, কিন্তু তার থেকে অনেক বড় ইস্যু হচ্ছে আপনার ট্যাক্সেশন স্ট্রাকচার। তার থেকে অনেক বড় ইস্যু হচ্ছে আপনার আসলে যেটা আমরা যেটাকে বলি যে আমাদের এক্সচেঞ্জ কন্ট্রোলের যে রেগুলেশন যেগুলো আছে, যে আমি কিভাবে এক্সপোর্ট করতে পারবো, কিভাবে সার্ভিস এক্সপোর্ট করব, কিভাবে টাকা ফেরত পাবো, কিভাবে রেভিনিউ শেয়ার কিংবা কস্টগুলো বিয়ার করতে পারবো, এই জিনিসগুলো যদি হাত না দেওয়া হয়, শুধুমাত্র ফান্ডিংয়ের কাজ করে কিন্তু আসলে রপ্তানি বহুমুখীকরণ খুব যে বড় ধরনের সাকসেস দেখা দিবে সেটা কিন্তু না। কিন্তু এটা না করলে বাকি কাজগুলো করেও আসলে লাভ হবে না। সবকিছুর সাথেই হচ্ছে অর্থনীতি রিলেটেড। তো আমি যদি প্রশ্ন করি যে এই প্রণোদনা প্যাকেজ অর্থনীতি পুনরুদ্ধারে আসলে কতটা সহায়ক হবে বলে আপনার কাছে মনে হয়? এটা রাইট ডিরেকশন, রাইট স্টেপ। এটার কার্যকারিতা কতখানি হবে সেটা আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আমার ব্যক্তিগত ধারণা যে এই পার্টিকুলার অবজেক্টিভ যদি আমি চিন্তা করি, অর্থনীতি পুনরুদ্ধার, সেখানে 50 থেকে 60,000 কোটি টাকা দিয়ে যে খুব বড় ধরনের মিরাকুলাস কিছু একটা হবে সেটা আশা করাটা আমাদের ঠিক না। সেটা করতে গেলে আরও অনেক ধরনের কাজ করতে হবে। তার কিছু লক্ষণ আমরা দেখেছি, লাস্ট বাজেটে দেখলাম আমরা, অ্যাটলিস্ট ফোকাসটা চেঞ্জ হচ্ছে। গভর্নমেন্টের কি চাচ্ছে, যে সরকার যে আবার অর্থনীতিকে আবার প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে চান, সেটা এস্টাবলিশ হচ্ছে। সো এরকম অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। সেন্ট্রাল ব্যাংকের এই উইন্ডোটা আসলে তার একটা কম্পোনেন্ট। যদি একটু জানতে চাই যে বন্ধ কারখানা তো রয়েছে, সেই বন্ধ কারখানাগুলোর জন্য আসলে প্রণোদনা দেওয়া হচ্ছে। এই বন্ধ কারখানাতে যদি প্রণোদনা দেওয়া হয়, সেটি কিভাবে কাজ করলে আসলে সেই বন্ধ কারখানা সচল হয়ে অর্থনীতিতে আমাদের কাজে আসবে, আর সেটি নিয়ে আসলে বন্ধ কারখানায় যে প্রণোদনা দেওয়া হচ্ছে সেটি নিয়ে বা কি বলতে চান? বন্ধ কারখানা বলতে মানে জিনিসটা আসলে সব, যদি আপনি সার্কুলারটাতে অ্যাকচুয়ালি দেখেন, ওখানে কিন্তু শুধুমাত্র যে বন্ধ কারখানা সেটা নয়, যারা ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে চালাতে পারছেন না তাদেরকেও ইনক্লুড করা আছে। ফলে যেটা হচ্ছে যে ব্যাংকগুলোর পক্ষে কিন্তু একটা ডিসিশন নিতে হবে যে কোন কোম্পানিতে আসলে এই অর্থায়ন করলে সেটা আবার চালু হবে, সেটা আবার রেভিনিউতে ফেরত আসবে, আবার কর্মসংস্থান সৃষ্টি হবে। সো ওই ফিল্টার প্রসেসটা যদি ঠিক থাকে, তাহলে এটা মোটামুটি ধরা যায় যে একটা বড় অংশ সাকসেসফুল হবে। ধন্যবাদ আশরাফ আহমেদ আপনাকে এই সময় বাণিজ্যে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ আপনাকে।
যুক্ত ছিলাম, আমাদের সাথে কথা বলছিলেন অর্থনীতি নিয়ে আশরাফ আহমেদের সাথে আমাদের সরাসরি যুক্ত ছিলাম।